ঠাকুর এইখানে উপস্থিত হওয়ার যখন আসছেন তখন ওই যে আত্মারা ঠাকুরের কাছে এসে এই মিনতি করেছেন, ঠাকুরকে বলেছেন আমাদের, এবং তাঁরা বলেই দিয়েছেন যে আমাদের কিভাবে মুক্তি হবে। তখন উঠেছেন পরে বলছে শিগগিরি গিয়া কীর্তন ধরেন, দেখেন গিয়া মহাপ্রভু সপার্ষদ আইসা কি উদ্দাম কীর্তন করতেছে। কিন্তু আশ্চর্য হচ্ছে যেই উনি চোখ বন্ধ করছেন তখন মনে হচ্ছে কয়েকশো লোক কীর্তন করছে, আর তার আওয়াজ মানে প্রচণ্ড আওয়াজ। ঠাকুর বলছেন যে এক কাজ করেন, গামছা নিয়ে গিয়া গামছা দিয়া মুখ চাইপা ধরে। যদি একান্তই খুব ভয় লাগে তাইলে যে শাড়ির আঁচলটা ঘুরাইয়া এই বাঁ দিকের কোমরে গুইজা নিয়েন। তো উঠে চেয়ার থেকে উঠে চারিদিকে দেখছেন যে না ঠাকুর তো এখানে নেই, তাহলে আমি কি ভুল শুনলাম? আর ওই সহকারী ছেলেটিও আসেনি। আবার চিন্তা করতে করতে আবার তাকে বলছেন, এবার স্পষ্ট শুনছেন যে শিগগিরই অখনই যান গিয়া আপনার ওই বন্ধুর বাড়ি। নমস্কার, বাজ ভাইবে আপনাদের স্বাগত। আজকে আপনাদের অনুরোধেই রামনারায়ণ বাবুর সাথে আমরা একটি 1 ঘন্টার এপিসোডে। দাদা, তোমাকে রাম ঠাকুরের এই স্পেশাল এপিসোডে স্বাগত। নমস্কার। আমাকে স্বাগত কি, ঠাকুরের কথা বলবো, ঠাকুরের আলোচনা করব, ঠাকুর সম্বন্ধে মানুষ যদি জানতে পারে আমার মাধ্যমে সামান্য কিছু, আমি নিজে কিচ্ছু জানি না ঠাকুর সম্বন্ধে, সেটাই আমার পাওনা। না, দর্শকদের মনের ইচ্ছা যে আপনি ঠাকুরের একটা 1 ঘন্টার এপিসোড করুন। ঠাকুর যা বলাবেন, হ্যাঁ, জয়রাম জয়রাম করে শুরু করি, তারপরে যেখানে যেরকম যা হবে হবে, ঠাকুর যা করাবেন তাই হবে। আজকে একটা খুব সুন্দর ঘটনা ঠাকুরের। ঠাকুর অসংখ্য তার ভক্তদের সঙ্গে নানান সময় নানান জায়গায় লীলা করেছেন, যেটাকে আমরা বলি অলৌকিক ঘটনা। কিন্তু ঘটনা হচ্ছে সবই ঠাকুরের লীলা, এগুলো ঠাকুর লীলা করেছেন। তো ত্রিপুরার আখাউড়া অঞ্চলে রানীর বাড়ি টি এস্টেট, চা বাগান, এটা ত্রিপুরা আর আসাম বর্ডারের এটা জায়গাটা খুব মনোরম জায়গা, অপূর্ব সুন্দর জায়গা। সেই চা বাগান, যিনি যার চা বাগান ওইটা উনি চালাচ্ছেন, কিন্তু ওইখানে মানুষ হঠাৎ করে ভূতের উপদ্রব ইত্যাদি, ভূতের ভয়, এরকম নানান রকম মানুষের মধ্যে, এবং এটা মানে দাবানলের মতন চারিদিকে ছড়িয়ে গেল। ছড়িয়ে যাওয়ার পরে কি হলো, ওই যে টি গার্ডেন ওই অঞ্চল অত সুন্দর, কিন্তু কোনো যে কুলি কামার বা যারা কর্মচারী বৃন্দ তারা ওখানে বেশি দিন কেউ থাকতে চাইছেন না, ভয় কিছু দিনের জন্য। হ্যাঁ, ভূত, কিরকম ভূত, লোকমুখে যেরকম জানা যায় যে ওই যে পাহাড়ের ঢালে বিশাল আকৃতির, মানে সাদা বস্ত্র পরিহিত, মালা তিলকধারী, বিশাল আকৃতির সমস্ত পুরুষ, তারা মুহূর্তের মধ্যে তাদের দেখা গেল যে মালা জপতে জপতে আবার অদৃশ্য হয়ে গেল, আর দেখা যাচ্ছে না। কখনো ওই যে বড় বড় গাছ পাহাড়ের গায়ে, সেই গাছের তলায় তারা হঠাৎ হয়তো এদিক থেকে এসে ওইদিকে চলে গেল, এরকম মুহুর্মুহু দেখা যায়। এখানে বহু লোক ওই অঞ্চলে তারা দেখেছেন, সন্ধ্যের বেলাও দেখেছেন, দিনের বেলাও দেখেছেন। তো এইটা চারিদিকে প্রচার হওয়াতে কেউ ওখানে বেশি দিন টিকতো না, থাকতো না, ভূতের ভয়ে ওখান থেকে চলে যেত। তো চলে যাবার, এবং আরেকটা ওখানে উপদ্রব তৈরি হলো যে ওইখানে যে সমস্ত গর্ভবতী মায়েদের সন্তান হয়, সেই সন্তান বেশি দিন বাঁচে না। সন্তান হওয়ার পরে কিছুদিনের মধ্যেই দেখা যায় সেই সন্তান মারা যায়। তো এইসব হওয়াতে ওই চা বাগান প্রায় বন্ধের মুখে, উনি আর চালাতে পারছেন, শ্রমিক শূন্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, শ্রমিক নেই, কর্মচারীরা কেউ নেই, তো চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে।
তো এইরকম সময় ক্ষিতিমোহন সেন, এক ভদ্রলোক, উনি ওই চা বাগানটা খুব অল্প পয়সায় কিনে নিলেন। কিনে নিয়ে ভাবলেন যে আমি চেষ্টা করে দেখি, এত অল্প পয়সায় হয়ে গেল, এটাকে আমি যদি সুন্দরভাবে চালাতে পারি। তো চা বাগান চালাতে গেলে কর্মচারী বৃন্দ লাগবে, দু একজন কর্মচারী আনা হলো, একজন কম্পাউন্ডারকে ওখানে ডাক্তার করে আনা হলো, সুরেশ্বর বাবু তার নাম। তারপরে কিছু ওই মানে লেবার যারা কুলি এরকম কয়েকজন জোগাড় হলো। কিন্তু ওই ভূতের উপদ্রব, কেউ থাকতে চাইছে না। কিছুদিন কাজ হচ্ছে, আবার সব ছেড়ে চলে যাচ্ছে। এই মহা বিড়ম্বনায় পড়েছেন উনি, যে এত কিনলাম, এটা একটা সুন্দর করে চালাবো বলে, এত সুন্দর মনোরম জায়গা, তো হচ্ছে না, পারছেন না। তখন ওই সুরেশ্বর বাবু, উনি রাম ঠাকুরের আশ্রিত ছিলেন, ওই যে কম্পাউন্ডার যিনি ডাক্তার হিসেবে নিযুক্ত। তো উনি একদিন তার মালিককে বলছেন, ক্ষিতিমোহন বাবুকে, ক্ষিতিমোহন বাবু ঠাকুরের আশ্রিত নয়, ক্ষিতিমোহন বাবু মালিক, হ্যাঁ ক্ষিতিমোহন সেন চা বাগানে। তার মালিককে বলছেন যে দেখেন এরকম অবস্থা, তো আমার মনে হয় একমাত্র আমার গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুরকে যদি এখানে একবার কোনোভাবে আনয়ন করা যায়, মানে আনা যায়, তাহলে এর একটা নিশ্চয়ই কিছু বিহিত হবে। তো বেশ কিভাবে ব্যবস্থা করা যায়, তো ওই ক্ষিতিমোহন বাবুরই খুড়তো ভাই, কাকার ভাই ছেলে, ওনার নাম কি সেন, তো ওনার সঙ্গে যোগাযোগ করেছেন। উনি ঠাকুরের আশ্রিত, তো উনি বলেছেন যে ঠিক আছে। তো এরকম যখন ওইখানে ওই অবস্থায় আলোচনা চলছে, হঠাৎ করে সেখানে ঠাকুর এসে উদয় হয়েছেন, হাজির হয়েছেন। ওনাকে কি ডাকা হলো না, উনি নিজে থেকে হাজির হলেন? না, হঠাৎ ওরা আলোচনা করছে। এই যেমন আমরা আলোচনা, তুমি আমি আলোচনা করছি, ধরো আরেকজন আছেন, আলোচনা করছে যে কি করা যায়, ঠাকুরকে কিভাবে আনা যায়। হঠাৎ সেখানে ঠাকুর এসে উপস্থিত, মানে মনে হলো যেন উনি ওখানেই আবির্ভূতই হলেন। আচ্ছা। তো ঠাকুরকে সব বলা হলো। ঠাকুর তখন শুনে বললেন, এখানে 5 জন অশরীরী আত্মা আছেন। আচ্ছা। এইখানে হরিনাম মহোৎসব করতে হবে, হরিনাম মহোৎসব, হরিনামের মহোৎসব করতে হবে, তাইলে এই বিপদ কাটানো যাবে। তো ঠাকুর নিজেই তার কি করতে হবে বলে দিলেন। বললেন যে ওই ফেনীতে প্রমথবাবু অধ্যাপক, ওনারে খবর দিয়া দেন, আর ওনারে লেখা দেন যে মামা ভাইগনা সম্প্রদায় যে কীর্তনিয়া, মানে মামা হচ্ছেন বিমলাপদ চক্রবর্তী। এই যেই গল্পটা যেখান থেকে পড়ছিলাম, এই বইটা হচ্ছে ছন্নাবতার, এবং এটা হচ্ছে যার যে ঘটনা সমস্ত লিখেছেন, আরেকজনকে দিয়ে সব ঘটনা বলেছেন, তারা লিখেছেন, লিপিবদ্ধ করেছেন বইয়ের আকারে। উনি হচ্ছেন সদানন্দ চক্রবর্তী। হ্যাঁ, তো বলছেন মামা ভাইগনা কীর্তনিয়াদের বলে দেন, মানে বিমলাপদ বাবু হচ্ছেন মামা, আর সদানন্দ বাবু হচ্ছেন ভাগনা, অল্প বয়স সদানন্দ বাবুর। আর এতে চাঁদপুরে রোহিণী বাবুরে খবর দেন কীর্তন করার জন্য, এরকম আরেকজনও যে খবর দেন, এই লোকদের। তো তাদেরকে সব জায়গায় চিঠি দেওয়া হয়েছে। প্রমথবাবুর বাড়িতে যখন চিঠি এসছে, তখন সেখানে কৈবল্যধাম পাহাড়তলি যে আশ্রম কৈবল্যধাম, সেইখানকার যে প্রথম মহন্ত মহারাজ হরিপদ বন্দ্যোপাধ্যায়, উনি তখন ওইখানে উপস্থিত প্রমথবাবুর বাড়িতে। উনি মাঝে মাঝে বেড়াতে আসতেন মন্দির ছেড়ে, আর না বিশেষ মন্দির ছেড়ে কোথাও যেতেন না। তো উনি এসছেন, তো উনিও শুনেছেন, বলছে এত মনোরম সুন্দর জায়গা, আমিও যাব।
তো বিমলাপদ বাবু, সদানন্দ বাবু, ওদেরকেও খবর দেওয়া হয়েছে ওনারা আসবেন, বলে আমিও তোমাদের সঙ্গে যাব। বেশ, ওরা রওনা হয়েছে রানীর বাড়ির উদ্দেশ্যে। ট্রেনে মাঝখানে এক জায়গায় রোহিণীবাবুর সঙ্গে দেখা হলো। আরও আসাম থেকে আরও দুজন কীর্তনিয়া এসছেন। যাই হোক, সবাই মিলে এসছেন এবং তো চা বাগানে এসে উপস্থিত হয়েছেন। তো সদানন্দ বাবুর সবাই একে একে ঠাকুরকে প্রণাম করেছেন। ঠাকুর ওই বাড়িতে আছেন কিন্তু তখন সবাই প্রণাম করেছেন। তো দেখছেন যে ঠাকুরের চেহারা, ঠাকুর রোগাই, কিন্তু বড্ড যেন রোগা আর কেমন যেন শুকনা মতন। তো প্রণাম করেছেন। তো এক ফাঁকে জিজ্ঞেস করেছেন যে ঠাকুরমশাই, আপনি কি কিছু খান না, কিছুই ভোগ গ্রহণ করেন না, আপনার চেহারাটা এইরকম কেন? তো ঠাকুরমশাই শুনলেন, শুনে একটু মিচকি হাসলেন, কোনো উত্তর করলেন না। তো উনি বুঝতে পেরেছেন যে কিছু একটা সমস্যা আছে। তো ওই যে চা বাগানের যে ম্যানেজার, তার স্ত্রীকে নিয়ে রান্নাঘরে গেছেন সদাদা। অল্প বয়স, উনি সব থেকে যুবক তখন ওইখানে, আবার ছোট। গেছেন, গিয়ে এবার ওনাকে জিজ্ঞেস করেছেন ওনার স্ত্রীকে যে কিভাবে ভোগ দেওয়া হয়। তখন বলছে, কেন, আমরা তো জানি পটে যেরকম ভোগ দেওয়া হয়, একটা থালাতে ফল মূল কেটে আমি ঠাকুরের কাছে সামনে রাখি, থালাটা রেখে প্রণাম করে বেরিয়ে আসি, কিছুক্ষণ পরে এসে থালাটাকে নিয়ে চলে যাই। তখন বুঝতে পেরেছেন রোগ, যে উনি ফল ভোগ দেন কিন্তু তাকে খাওয়ার জন্য বলেন না, নিবেদন করতে হবে, তাকে তো বলতে হবে যে তুমি গ্রহণ করো, আপনাকে দিলাম, আপনি গ্রহণ করেন, এইটা উনি বলেন না। যার জন্য ঠাকুর বলে, জিজ্ঞেস করেছেন, বলে উনি ওই থালাটা ওই রকমই দিয়ে দেন, জিজ্ঞেসও করেন না যে খেয়েছেন কিনা। তখন বুঝতে পেরেছে রোগ যে উনি গ্রহণ করেননি, যে কদিন আছেন কিচ্ছু খাননি। তখন উনি তাড়াতাড়ি কি আছে ফল টল একটু ভালো করে ধুয়ে কেটে ঠেটে সদানন্দদা এনে ঠাকুরের কাছে দিয়েছেন ভোগ, ঠাকুর কিছু গ্রহণ করেছেন। বেশ, তো এইরকম এক ঘটনা ওইখানে, এই মানে উপলক্ষে আরেকটা ছোট্ট ঘটনা। বড়দি বলে সবাই জানে তাকে, চারুলতা দেবী। তার গৃহে ঠাকুরমশাই, সদানন্দবাবু এবং আরও 2-3 জন সঙ্গী তার গৃহে এসছেন। ওনারা একসঙ্গে খেতে বসেছেন। তো ওই বড়দি সবাইকে খাবার দিয়েছেন, পরিবেশন করেছেন, করে একটা ধারে চুপ করে দাঁড়িয়ে আছেন। তো ঠাকুরমশাই খাওয়ার হাত দিচ্ছেন না থালায়। এখন ঠাকুরমশাইকে হাত দিতে না দেখে আর যারা সঙ্গে আছেন সাথীরা, তারাও কেউ থালায় হাত দিচ্ছেন, অন্য তো স্পর্শ করছেন। হ্যাঁ, উনি তো ধরছেন না, তাহলে আমরা তো তার সঙ্গে, আমরা কি করে ধরি? তো বেশ কিছুক্ষণ যাওয়ার পরে ঠাকুরমশাই ওই বড়দিকে দিকে তাকিয়ে বলছেন, এইগুলি কারে দিলেন? তখন উনি, ওনার জ্ঞান হয়েছে জারি, তখন উনি বলছেন যে আপনারা গ্রহণ করেন। এই ঠাকুরমশাই খাওয়া শুরু করলেন, সবাই তখন খাওয়া হলো। এটা একটা ছোট্ট ঘটনা, মানে ঠাকুর এইভাবে তার ভক্তদের বহুবার ছোট ছোট ঘটনা শিক্ষা দিয়েছেন, কি করণীয়, কি করতে হবে। তো এখানে বুঝেছেন যে উনি গৃহিণী, ওই যে ম্যানেজারের স্ত্রী, সে ওই থালায় করে দিতেন, দিয়ে প্রণাম করে আবার বেরিয়ে চলে আসতেন। কিছুক্ষণ পরে ফিরে গিয়ে ওই থালাটা নিয়ে চলে আসতেন, খেয়েছে যে আপনি গ্রহণ করেন, বা তারপরে যে আপনি সবই তো রয়ে গেল, আপনি তো কিছু নেননি, এটাও জিজ্ঞেস করতেন। জানেন না তো? বলছে, আমরা তো জানি পটে যেরকম ভোগ দেয়, পটের সামনে রাখি, প্রণাম করি, চলে আসি, আবার গেলাম ওই থালাটা নিয়ে চলে এলাম। তো যাই হোক, এই ঘটনা তো হয়ে গেল। হওয়ার পরে
ঠাকুর তো ভোগ নিয়েছেন, সদানন্দবাবু দিয়েছেন ভোগ, তো এইসব উৎসবের কথাবার্তা হচ্ছে। তো একটু ফাঁকা যখন হয়েছে তখন সদানন্দবাবু ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে ঠাকুরমশাই, এইরকম একটা পাণ্ডব বর্জিত জায়গা, লোকজন নাই, জনমানবহীন শূন্য জায়গা, এইখানে হঠাৎ কীর্তন মহোৎসব করতে বললেন কেন, কারণটা কি? তখন ঠাকুরমশাই আসল কারণ বলছেন, গল্প, ঘটনাটা কি ঘটনা, কেন বললেন। বলছেন নবদ্বীপের শ্রীনিবাস আচার্য, তার কন্যা হেমলতা দেবী, উনি বেশ কিছু তার ভক্ত শিষ্যদের নিয়ে শ্রীহট্ট মানে সিলেট শ্রীহট্ট যাওয়ার উদ্দেশ্যে নবদ্বীপ থেকে রওনা হয়েছিলেন। ওনারা আস্তে আস্তে এই রানীর বাড়ি এস্টেটে, এই এত সুন্দর জায়গায়, এখানে তাদের বেশ কিছুদিন বিশ্রাম করেছিলেন এই অঞ্চলে, ওই জায়গাতে। এবং ওই অত শান্ত আর মনোরম জায়গা, সাধনার উৎকৃষ্ট জায়গা তাদের সাধন ভজনের, ওরা ওইখানে অনেক দিন কাটিয়ে ওইখান থেকে ওনারা শ্রীহট্টর উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিন্তু রাস্তা ভুল করে ওরা শ্রীহট্টে না গিয়ে ওরা চলে গেছেন মণিপুরে। ওই হেমলতা দেবী তার দল নিয়ে, ভক্ত শিষ্যদের নিয়ে চলে গেছেন মণিপুরে। মণিপুরে যাওয়ার পরে মণিপুরের রাজা ওদের খুব অভ্যর্থনা জানিয়েছেন, সাদর অভ্যর্থনা করেছেন, যত্নার্তি করেছেন, এবং ওখানে ওরা অনেক দিন ছিলেন। থাকতে থাকতে রাজ পরিবারের সবাই ওই হেমলতা দেবীর থেকে দীক্ষা গ্রহণ করেন। এবং মণিপুরে ওই তৎসময় মণিপুরের ওই অঞ্চলে বহু মানুষ ওই বৈষ্ণব ধর্মে হেমলতা দেবীর থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন, যার জন্য ওরা সবই কৃষ্ণ ভক্ত আগে থেকেই, মহাভারতের সময় থেকেই। কিন্তু তাদেরকে ওই ঝোলা নিয়ে এ করে জপ করা দেখা যেত। তো অনেক দিন ওখানে এরকম থাকার পরে মণিপুরে এবার আবার ওরা ফিরে আসছেন। এই ফিরে আসার সময় ওই যে রানীর বাড়ি, যে ওই বাগান, ওই যে এস্টেট, ওই যে অঞ্চল, ওই অঞ্চলে আবার ওনারা বেশ কিছুদিন বিশ্রাম করেন। এই বিশ্রাম যখন করেন, ফেরার সময় ওনার ওই ভক্ত শিষ্যদের মধ্যে 5 জন বৈষ্ণব, তারা ওইখানে খুব তাদের ভালো লেগেছে যে এত সুন্দর জায়গা, এই মানে সাধনা করার একদম উৎকৃষ্ট জায়গা, কোনো কোলাহল নেই, কারোর কোনো মানুষজন নেই, একদম সব সময় আমি ধ্যান করতে পারবো, ঠাকুরের নাম করতে পারবো। তো তারা ওই জায়গাটার থাকবে বলে ঠিক করে গুরু মাতার থেকে অনুমতি নিয়ে ওনারা 5 জন ওইখানে থেকে গেলেন। আর হেমলতা দেবী তার অন্যান্য ভক্তদের নিয়ে উনি নবদ্বীপ ফিরে এলেন। তখন ওই সদানন্দবাবু ঠাকুরকে জিজ্ঞেস করছেন, না এবারে ওই যে 5 জন রয়ে গেলেন, এই 5 জন ওইখানে আছেন, তারা নাম জপ করেন, থাকেন, করতে করতে একজন করে মারা যান, আর বাকিরা ওইখানে সমাধি দেয়। এরকম করতে করতে যখন শেষ যিনি জীবিত, তিনি যখন দেহত্যাগ করেন, একটা সামনে একটা নদী আছে, সেই নদীর পাড়ে গিয়ে উনি দেহত্যাগ করেন। এই যে 5 জন আত্মা, তাদের মুক্তি হয় নাই, তারা ওইখানেই আটক হয়ে ওইখানেই ঘুরে বেড়াচ্ছেন। ওই তাদেরই এখানকার মানুষরা দেখতে পান, ওই যে বড় বড় আকারের ওই যে মালা জপ করছে তিলকধারী, যে এখান থেকে ওইদিকে চলে গেল, পাহাড়ের গা দিয়ে সরে গেল, এই যে অশরীরী আত্মাদের দেখতে পান না। ওরা তো মুক্তি হয়নি ওদের, ওরা ওইখানেই আটকে আছেন। তো তাদের মুক্তির জন্যই ঠাকুর বলেছেন, ঠাকুর এইখানে উপস্থিত হওয়ার যখন আসছেন, তখন ওই যে আত্মারা ঠাকুরের কাছে এসে এই মিনতি করেছেন, ঠাকুরকে বলেছেন আমাদের, এবং তাঁরা বলেই দিয়েছেন যে আমাদের কিভাবে মুক্তি হবে।
ওই হরিনাম মহোৎসব করতে হবে। আচ্ছা, সেইটাই হচ্ছেন ঠাকুর বলেছেন হরিনাম মহোৎসব করতে হবে। তো বেশ, তো এবার সদানন্দবাবু ঠাকুরকে কৌতূহল জিজ্ঞেস করছেন যে শ্রীনিবাস আচার্য, যাকে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ মহাপ্রভুর দ্বিতীয় কলেবর হিসেবে মানে, তার কন্যার ভক্ত শিষ্য এত উচ্চকোটির, তারা এরকম তাদের এরকম হবে কেন? তখন ঠাকুর বলছেন যে বৈষ্ণবদের কোনো কিছুতে মায়া করলে হবে না, তারা মায়ার ঊর্ধ্বে, কোনো কিছুতে আসক্তি, তাদেরকে অনিকেত হতে হবে, কোনো কিছুতে আসক্তি। ওই যে 5 জন ওই জায়গাটার ওপরে তারা মায়ায় আবদ্ধ হয়ে গেল যে এই জায়গাটা খুব ভালো, এইটা ওরা কাটিয়ে উঠতে পারলো না, যার জন্য ওনারা থেকে গেলেন। আমি তো বৈষ্ণব, আমি আজকে এখানে আছি, কালকে ওইখানে চলে যাব, বৈষ্ণব সন্ন্যাসী, আমার কি আছে, কোনো কিছুতেই আমি তো আবদ্ধ নই। জায়গাটার প্রতি ওদের মায়াটা, হ্যাঁ, ওরা ওইখানে আটকে গেল, যার জন্য ওদের এই দশা। মরে যাওয়ার পরেও তাদের আত্মাগুলো হ্যাঁ ওইখানে আছে। তারা তো বৈষ্ণব সন্ন্যাসী, তো তোমার তো কিছুতে মায়া করে থাকলে হবে না, তো তুমি সেই মায়া কাটাতে পারোনি, তারা তো মায়া কাটাতে পারেনি, এই জন্যই ওইখানে তাদের ওই আর মুক্তি হলো না, ওইখানে তারা পড়ে রয়েছে। তারপরে তাহলে কি হলো? এবার তো কথাবার্তা হতে হতে তো ঠাকুর ওই সদানন্দ বাবুদের জিজ্ঞেস করছেন যে আপনারা কিভাবে আইলেন, যাইবেন কি কইরা? হ্যাঁ, কেন ওরা যাবে, অত দূর যাবে, তখন তো এত গাড়ি ঘোড়া কিছু নেই, বেশিরভাগই রেলের গেলে রেল, বাদ বাকিটা তোমাকে হেঁটে বা এরম ভাবে যেতে হয়। তখন বলছে যে অল্প পয়সায় হবে বলে আমরা যাওয়া আসার টিকিট একসঙ্গে করে নিয়ে এসছি। তো বলছে কয়দিনে, কবে যাবেন? বলে আমরা চিন্তা করে দেখলাম যে আসতে একদিন, যাইতে একদিন, আর উৎসব একদিন, 3 দিনের ব্যাপার। তো তাই যদি হয়, তখন ঠাকুর বলছেন তাহলে তো আপনাকে কাইলি ফিরে যাইতে হইব, আগামীকাল তারা চলে যাবে। তাইলে তখন ওই মালিক যে ক্ষিতিমোহন বাবু, তাকে বলছেন ঠাকুর ডেকে যে এখনই ওই কীর্তনের জায়গা ঠিক করেন, এখনই কীর্তন শুরু করতে হবে। তখন ওই যে মামা যে সদানন্দ বাবুর, বিমলাপদ বাবু বলছেন ঠাকুরমশাই কীর্তন হবে, উৎসব হবে, তো আগে তো অধিবাস হবে, তারপরে তো কীর্তন শুরু হবে। তখন ঠাকুর উত্তরে বলছেন কীর্তন শুরু শেষ কিছু নাই, কীর্তন তো সব সময় হইতাছে, কীর্তনের শুরু আবার কি শেষ? শুরুও নাই শেষও নাই, সব সময় কীর্তন হইতাছে। আর কীর্তন সমাপ্ত হয় না, কীর্তন বিশ্রাম হয়। বললেন অখনই শুরু করেন। তো ওই বারান্দার মধ্যেই একটা চাতাল মতন একটু ছোট্ট জায়গা বারান্দার বাইরে, সেখানেই একটা চাদোয়া টানিয়ে আর চারিদিকে একটু কাপড় দিয়ে ঘেরা দিয়ে ওইখানে কীর্তন শুরু করে দিয়েছেন ওনারা। ঠাকুরমশাই ঘরে আছেন, কীর্তন শুরু হয়েছে। পরে ওই কিছু ওইখানকার দেহাতি আদিবাসী টাইপের তারা কয়েকজন এসছেন, তাদের ওই বাদ্যযন্ত্র বড় বড় ওই পাখোয়াজের মতন নিয়ে তারা সব এসছেন, তারাও কীর্তনে যোগ দিয়েছেন। কীর্তন শুরু হয়েছে, কীর্তন হচ্ছে। এই হতে হতে বেশ রাত হয়েছে, রাতের খাওয়া হয়ে গেছে সদানন্দ বাবুর, ওনারা কীর্তন করছেন বাদবাকি লোক। তো হরিপদ বন্দ্যোপাধ্যায় বাবু উনি ওই বারান্দায় বসে বসে, উনি যেখানে যখন যেতেন সুযোগ পেলেই ধ্যান করতে বসে যেতেন, তো উনি বসে বসে ওইখানে ধ্যান করছেন। আর সদানন্দবাবু খেয়ে দিয়ে উঠেছেন রাত্রের খাবার, তো ভাবছি একটু শুয়ে নি, গড়িয়ে নি, তারপরে আমি কীর্তনে যাই। তো বলে উনি ওখানে শুয়েছেন, ওনার পাশে হরিদার পাশেই শুয়েছেন, শুয়ে পড়েছেন ঘুমাচ্ছেন। হঠাৎ ওনার মনে হচ্ছে যে কে যেন ধাক্কা মারছে, ওনাকে ডাকছে।
তো উনি ভাবছেন যে আমি তো হরিদার পাশেই, হরিবাবুর পাশেই শুয়েছি, তাহলে ডাকলে আমাকে হরিবাবুই ডাকবেন। তো বলছে হ্যাঁ উঠছি, আর একটু ঘুমিয়ে নিয়ে উঠছি আমি। আবার ডাকছে, ওঠেন ওঠেন শিগগিরই ওঠেন। তখন যে হাতটাকে ধরেছে সদানন্দবাবু, হাতটা ধরতেই ভাবছে না, এত তুলার মতন নরম হাত, এই হাত তো হরিদার না, তো তাহলে ঠাকুর। বলে উনি তাং করে লাফ দিয়ে উঠেছেন, উঠে দেখছেন হ্যাঁ ঠাকুর স্বয়ং ওনাকে জাগানোর চেষ্টা করছেন। তখন উঠেছেন পরে বলছে শিগগিরি গিয়া কীর্তন ধরেন, দেখেন গিয়া মহাপ্রভু সপার্ষদ আইসা কি উদ্দাম কীর্তন করতেছে। হ্যাঁ, আপনি শিগগিরই যান, গিয়া কীর্তন আরম্ভ করেন, কীর্তন ধরেন। আর ওই প্রমথবাবুরে কন ওই যে কীর্তনের যে জায়গাটা চারিদিকে ঘুইরা ঘুইরা নাইচা নাইচা আরতি করতে। তো উনি তাকিয়ে দেখছেন ওই বিমলাপদবাবু, ওই দেহাতিরা আরেকজন, আর ওই প্রমথবাবু ওই চারিদিকে হাত তুলে তুলে নাচছেন আর হরিবল হরিবল করছেন, আর তো কেউ নেই, উনি দেখতে পাচ্ছেন না। আর খুব আওয়াজ কীর্তনের হচ্ছে খুব ক্ষীণ, খুব আস্তে আস্তে। কিন্তু আশ্চর্য হচ্ছে যেই উনি চোখ বন্ধ করছেন তখন মনে হচ্ছে কয়েকশো লোক কীর্তন করছে, আর তার আওয়াজ মানে প্রচণ্ড আওয়াজ, চারিদিক যেন একদম আওয়াজে গম গম করছে। তো উনি তাড়াতাড়ি গিয়ে কীর্তন শুরু করেছেন। প্রমথবাবু ওইরকম যেরকম আরতি করতে বলেছেন চারিদিকে নেচে নেচে আরতি করছেন, আর উদ্দাম কীর্তন হচ্ছে। এই কীর্তন হতে হতে এমন কীর্তন শুরু হলো যে সারা রাত চলে গেল, সকাল হয়ে গেছে, সকাল গড়িয়ে দুপুর এসে গেছে, কিন্তু কীর্তন বন্ধ হচ্ছে না। তখন রোহিণীবাবুকে দিয়ে ঠাকুর বলে পাঠিয়েছেন যে এখনই কীর্তন বন্ধ করতে হবে, করেন, কেননা ওনারা চলে যাবেন, তো সদানন্দবাবু এনারা চলে যাবেন। কিন্তু কীর্তনীয়ারা চেষ্টা করছেন কীর্তন বন্ধ করতে, কিন্তু অনর্গল মুখ থেকে কীর্তন বেরোচ্ছে, আর সেই অদ্ভুত কীর্তন হচ্ছে, কেউ কীর্তন বন্ধ করতে পারছে না। আবার ঠাকুরকে এসে বলেছেন, তো ঠাকুর বলছেন যে এক কাজ করেন, গামছা নিয়ে গিয়া গামছা দিয়া মুখ চাইপা ধরে, তাইলেই কীর্তন বিশ্রাম হইব। তখন একজন গামছা নিয়ে এসে ওই এক একজন কীর্তনিয়ার মুখ চেপে ধরছে আর বন্ধ হচ্ছে। এই করতে করতে কীর্তন বিশ্রাম হলো। হ্যাঁ, হয়ে যখন সময় হয়েছে তখন ওই সদানন্দ দাদের ট্রেনের টাইম হয়ে গেছে, আর সময় নেই বিশেষ। আর ঠাকুর তাড়া দিচ্ছেন তাদের যে এক্ষুনি রওনা হন। উনি এই যে পয়সা নষ্ট বা অনিয়ম করা, যে আমি আজকে আর কাজে যাব না, আমি বাড়িতে থাকি, ঠাকুর আছেন, এইসব জিনিস উনি একদম পছন্দ করতেন না। তোমার কাজ তোমাকে করতে হবে, টিকিট কাটা আছে, টিকিটের পয়সা নষ্ট হবে। তো আর বাদ বাকি লোক ওই প্রমথবাবু, হরিপদবাবু ওনাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি সদানন্দবাবুর খাবারটা পুটলিতে ঠাকুরই ব্যবস্থা করে দিলেন, বেঁধে ওনারা রওনা হয়ে গেলেন। ওই যে আত্মাদের মুক্তি হলো, এই সংকীর্তন নাম, এই হরিনাম যজ্ঞ, যে মহোৎসব, ওই যে মহাপ্রভু এসেছিলেন কীর্তন করে গেলেন, কি অপূর্ব ঠাকুরের যে লীলা, যে ওনাদের মহাপ্রভু কীর্তনও শুনিয়ে দিলেন। চোখ বন্ধ করলেই শুনছেন শয়ে শয়ে লোক কীর্তন করছে, আর তার আওয়াজ কি চারিদিক মাতোয়ারা আওয়াজ। তারপর থেকে আর ওখানে কিছু হলো না, তারপর থেকে আর ওইখানে কোনো সমস্যা হয় নাই। আমি পড়ি তো এগুলো, ভারী সুন্দর সুন্দর অজস্র অপূর্ব সব ঠাকুরের লীলা ভক্তদের নিয়ে করেছেন। ফেনী শহরেরই, নোয়াখালী জেলার ফেনী শহরেরই এক মাস্টারমশাই, স্কুল শিক্ষক, চ্যাটার্জি চট্টোপাধ্যায় এরকম কিছু নাম ওনার, চট্টোপাধ্যায় মাস্টারমশাই, উনি ঠাকুরের আশ্রিত নন। তো মধু মুখার্জি ফেনী শহরের, ওখানেই জন্ম, ওখানেই তার বড় হওয়া সব,
তাকে সঙ্গী করে ঠাকুর একদিন ওই ওনার গৃহে যাচ্ছেন, মাস্টারমশাইয়ের গৃহে। তো ওই অঞ্চলে মধু মুখার্জিকে সবাই খুব একটা পছন্দ করতেন না, কিন্তু ঠাকুরমশাই ওনাকে, ঠাকুরের আশ্রিত মধুবাবু, ঠাকুরমশাই ওনাকে খুব পছন্দ করতেন, স্নেহ করতেন, এবং বহু জায়গায় ওনাকে সঙ্গী করে ঠাকুর যেতেন মধুবাবুকে নিয়ে। তো ওই রকমই মধুবাবুকে নিয়ে ওই ওনার ওই চট্টোপাধ্যায় না, উনি গাঙ্গুলি বোধহয়, গাঙ্গুলি বাবুর বাড়িতে যাচ্ছেন। তো যখন যাচ্ছেন তখন মধুবাবু বলছেন, ঠাকুরমশাই ওনারা আমাদের সম্প্রদায়ের না, সম্প্রদায়ের মানে আমাদের আশ্রিত না, আপনার আশ্রিত না, আপনার শিষ্য না। ঠাকুরমশাই কোনো কর্ণপাত করলেন না, ঠাকুরমশাই যাচ্ছেন। তো এই যেতে যেতে ওনার বাড়ির কাছে যখন দরজা, মানে ওই চারিদিকে বেড়া দেওয়া বাড়ি, হ্যাঁ, বেড়ার বাইরে যখন আসছেন তখন উনি দেখেছেন ভেতর থেকে, উনি দৌড়ে এসছেন, এসে ঠাকুরকে অভ্যর্থনা করে খুব যত্ন করে ঠাকুরকে নিয়ে গেছেন ঘরে। কিন্তু মধুবাবু যে ওনার সঙ্গে আছেন ওনাকে যেন দেখতেই পেলেন না, এরকম করে ঢুকে গেলেন ঠাকুরকে নিয়ে। ঠাকুরও নির্বিকার চিত্তে চলে গেলেন ওনার ঘরে। বেশ, মধুবাবু বাইরে দাঁড়িয়ে আছেন, ঠাকুর বেশ কিছুক্ষণ ওনার ওখানে কাটালেন, কাটিয়ে এবার ওখান থেকে উনি বাইরে বেরিয়ে এসছেন। উনিও যে গৃহস্বামী যে, সেও ঠাকুরের সঙ্গে সঙ্গে এসছেন, এসে ঠাকুরকে হাত জোর করে প্রণাম জানিয়ে ঠাকুরকে রওনা করিয়ে দিলেন। আবার যথারীতি মধুবাবুর সঙ্গে ঠাকুর আসছেন। আস্তে আস্তে মধুবাবু বলছেন ঠাকুরকে যে এই যে মাস্টারমশাই, এই মাস্টারমশাই লোকটা ভালো না। ঠাকুরমশাই চুপ, কোনো কথা বলছেন না। এই লোকটা ভালো না, আর উনি আমাদের সম্বন্ধে নানান বিরূপ মন্তব্য করেন, বলেন যে রাম ঠাকুর লোকটা ভালো, কিন্তু ওনার যত সব দরকাচা পচা গলা এইসব নিয়ে ওনার কারবার। ঠাকুর শুনলেন, হাঁটছেন না, দুজনেই হাঁটছেন, হাঁটতে হাঁটতে এটা শুনলেন, শুনে বেশ একটু উচ্চকণ্ঠে একটু জোরে চিৎকার করে ঠাকুর বললেন, এই দরকাচা পচা গলারাই একদিন পাকব, রসালো হইব, তখন অন্যরা দেখা তাগো দেখা আফসোস করব। এবার দেশ বিভাগের আগেই হোক, ওই সময় ওই যে রায়েট টায়েট ওই সময় ঘটনার পরে সদানন্দবাবু তখন ওই পূর্ববঙ্গ থেকে এখানে চলে এসছেন, পশ্চিম মানে এই বঙ্গে চলে এসছেন, টালিগঞ্জ অঞ্চলে আছেন। মধুবাবুও এইখানে তখন ওই 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 ধারে পাশে আশেপাশে কোথাও এই বঙ্গে এসে আছেন। আর ওই যে মাস্টারমশাই যার গৃহে গিয়েছিলেন তিনিও এইখানে চলে এসছেন। মাস্টারমশাইও সদানন্দবাবুর বাড়িতে আসেন, মধুবাবু ওনার আত্মীয়ই সদানন্দবাবুর, উনিও সদানন্দবাবুর বাড়িতে আছেন। তো একদিন এই মাস্টারমশাই এসছেন সদানন্দবাবুর কাছে, এসে দুজনের নানান গল্প কথাবার্তা হওয়ার পরে বলছে, জানো সদানন্দ, এই মধু মুখার্জিকে আগে কত আমরা গাল মন্দ করেছি, খারাপ ভাবতাম, কিন্তু এখন ওই মধুবাবুকে দেখলে অবাক হয়ে যাই। ওনার কি আমূল পরিবর্তন। উনি ঠাকুরের কথা, রাম ঠাকুরের কথা শুরু হলে ওনার সমস্ত শরীর থরথর করে কাঁপতে থাকে, আর উনি খালি ঝরঝর করে কাঁদেন ঠাকুরের নামে। এখন মনে হয় জানো, ওনার সম্বন্ধে ওই সব কথা বলাটা ঠিক হয়নি। উনি কিন্তু আমাদের থেকে অনেক দূর এগিয়ে গেছেন। আমরা ওনার নাগাল পাচ্ছি না। ওই যে এই পচা গলা দরকচারাই একদিন পাকবো, রসালো হইব, তখন অন্যরা দেখা ওনাকে আফসোসও করব। এই যে এখন আফসোস করছে ওনাকে দেখে, ওই দরকচা পচা গলাই তো এখন কত দূর চলে গেছেন, ঠাকুরের নাম শুনলেই ঝরঝর করে কাঁদছেন,
সারা শরীর থরথর করে কাঁপছে। উনি তো আর যেতে পারেননি। ঠাকুরের লীলা, এই ঠাকুরের লীলার যে কত রকমের। ওই ফেনীতেই, নোয়াখালীর ঝড়ের ওই ফেনীতেই সদানন্দ বাবুকে সঙ্গে নিয়ে ঠাকুর এক বাড়িতে ঢুকেছেন ওই অঞ্চলে। ঠাকুর তো হেঁটে হেঁটে ঘুরে বেড়াতেন, খালি পায়ে ঘুরে বেড়া, শীত গ্রীষ্ম বর্ষা ঘুরে বেড়াচ্ছেন। এক বাড়িতে ঢুকেছেন, তারা ঠাকুরেরই আশ্রিত। তো তখন ঠাকুরের দুপুরবেলা, বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, স্বাভাবিক, তারা সবাই কাজে কর্মে, তাদের যে কাজকর্ম তারা চলে গেছেন। বাড়িতে খালি ওই স্ত্রীলোকরাই আছেন, মহিলারাই আছেন। তো তারা ঠাকুরকে দেখে খুব আনন্দিত, সামনে ঠাকুরকে যত্ন করে নিয়ে এসছেন, নিয়ে এসে ঠাকুরের পা ধুয়ে দিয়েছেন, পা মুছিয়ে দিয়েছেন, ঘরে নিয়ে গিয়ে খাটের ওপরে চাদর পেতে দিয়েছেন, সেখানে ঠাকুরকে বসিয়েছেন। সদানন্দবাবু এসছেন, ঘরের ভেতরে ঢুকেছেন, বসেছেন, বসে আছেন। তো দেখছেন যেখানে ওনারা খাটে বসেছেন তার উল্টো দিকে একটা তক্তা, কয়েকটা ইটের ওপরে একটা ওই কাঠ পাতা, তক্তা পাতা, আর তার মধ্যে নানান সাইজের দেবদেবীর মূর্তি। আর তার মধ্যে একটা কৈবল্যনাথের, এই যে কৈবল্যনাথ, এই কৈবল্যনাথেরও একটা পট আছে। এবং প্রত্যেকের সামনে ছোট ছোট থালা আছে দেওয়া, তার মধ্যে দু এক টুকরা কলা, কিছুটা চিনি দেওয়া, আর ছোট্ট ছোট্ট গ্লাস, তার মধ্যে জল দেওয়া। আর এই যে কলা বা চিনি কালো পিঁপড়ায় প্রায় সবই ঢেকে ফেলেছে, কিছু দেখা যাচ্ছে না। মানে দেখেই বোঝা যাচ্ছে যে এই যে ভোগ ঠাকুরকে দেওয়া হয়েছে, এই ভোগ অনেক আগেই দেওয়া হয়েছে ঠাকুরকে, সরানো হয়নি। এবং দেখুন, যার জন্য সবটাই পিঁপড়াদের দখলে। ঠাকুর ঘরে বসে আছেন। ওই মহিলারা বাড়ির খুব তাড়াতাড়ি একটা বড় থালায়, ধোয়া পরিষ্কার থালায় খুব অনেক রকমের ফল সুন্দর করে কাটা, গ্লাসে দুধ, মিষ্টি, নানান রকমের মিষ্টি থালায় করে সাজিয়ে তুলসী পাতা দিয়ে ঠাকুরের কাছে নিয়ে এসে ভোগ নিবেদন করলেন, দিয়েছেন। ঠাকুর কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপরে থালাটা একটু ধরে আস্তে করে সরিয়ে দিলেন, দিয়ে বললেন, এখন প্রসাদ নেন গিয়া। থালা নিয়ে চলে গেছে, প্রসাদ নেবে। বেশ, এবার সব ওই মহিলাদের সঙ্গে নানান তাদের সাংসারিক জীবনের বা জীবনের অভাব অভিযোগ, নানান রকম সমস্যা ঠাকুরকে তারা নিবেদন করছেন, এবং ঠাকুর সাধ্য মতন তাদের প্রতি সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। এই হতে হতে একজন অল্প বয়সী মহিলা, স্ত্রী বাড়ির, সে বলছেন, ঠাকুর মশাই, রাত বিরাতে এই বাগানের উপর দিয়া শৌচকর্মে যাইতে বড় ভয় লাগে, গাটা কেমন ছমছম করে, গাটা ভারী হয়ে যায়। তখন ঠাকুর বলছেন, এইখানে একজন অশরীরী আত্মা আছে, তবে চিন্তা নাই, ওনারা আপনাকেও কোনো ক্ষতি করব না। উনি ওই যে আত্মা, আপনাকেও কোনো ক্ষতি করব না। আর যদি একান্তই খুব ভয় লাগে, তাইলে যে শাড়ির আঁচলটা ঘুরাইয়া এই বাঁ দিকের কোমরে গুইজা নিয়েন, তাইলে ভয় কাইটা যাইব। রাস্তা বলে দিলেন। হওয়ার পরে এবার ঠাকুর বলছেন যে এখন আসি গিয়া। তখন আরেকজন অল্প বয়সী মহিলা, সে বলছেন, ঠাকুর মশাই এখনই চলে যাবেন এত তাড়াতাড়ি, আর একটু বসেন না। তখন বলছেন, মা, এই শরীরটারে নিয়ে টানাটানি করেন কেন? ওই যে পটটা ঠাকুরের, কৈবল্যনাথের পটটা দেখিয়ে বলছে, আমি তো আপনার ঘরে ওই পটেই আছি। তো তখন ওই মহিলা বলছেন, ঠাকুর মশাই, আমরা জানি
যে আপনি ওই পটেই আছেন। তখন বলছেন, না মা, জানেন না, জানলে ওই যে দেখেন না এতটুকু প্লেটে 1-2 টুকরা কলা, কতগুলি চিনি, আর এই ছোট্ট ছোট্ট গ্লাসে একটু করে জল দিছেন, এই গরমে গলার একটা কোনাও ভিজবো না। আর আমারে দেখেন আসনের সাথে সাথে আপনারা কত বড় থালায় কত রকমের ফল, মিষ্টি, দুধ, পানীয় নিয়ে আইসা দিলেন, আপনারা জানেন না। এই বলাতে খুব লজ্জিত, সবাই খুব মাথা নিচু করে আছে, লজ্জিত। ঠাকুর বলে বেরিয়ে এলেন। এবার সদানন্দবাবুর সঙ্গে যাচ্ছেন, সদানন্দবাবু তো সঙ্গে যাচ্ছেন। তখন সদানন্দবাবু বলছেন, ঠাকুরমশাই আপনার ওই কথাতে ওই স্ত্রীলোকেরা বড় লজ্জিত, ওরা বড় লজ্জা পাইল। বলে, যে যেমন রাখবো তেমনই তো পাইব। কত স্পষ্ট কথা, যে যেমন রাখবো তেমনই তো পাইব। যে তুমি বলছো যে হ্যাঁ আমি জানি পটে আছে, আমাকে দিয়েছো একটা এত বড় থালায়, আর ওইখানে দিয়েছো একটা এতটুকু একটা প্লেটে 2 টুকরা কলা আর একটু চিনি, তাও আবার সব পিঁপড়ায় ঢেকে ফেলেছে। কখন ভোগ দিয়েছো তুমিই জানো। এটা কেন দুরকম কেন আচরণ হবে? একরকমই আচরণ হবে। তুমি জানো তো আমি ওই পটেই আছি, তুমি নিজেই বলছো আমরা জানি আপনি পটেই আছেন, তাহলে পটে আমাকে সামনে যখন আমার শরীরটা আসলো আমাকে তুমি এত যত্ন করছো, পটের ওখানে কোনো যত্ন নাই কেন? তার মানে তুমি তো জানো না, শুধু শুধু আমাকে নিয়ে টানাটানি করছো। তার মানে তার কথারও কোনো বিশ্বাস নেই। আমি যে কথা বলছি, গুরুর কথা হচ্ছে বেদের মতন, গুরুর কথা হচ্ছে বেদের মতন। তোমাকে সম্পূর্ণভাবে তাকে বিশ্বাস করতে হবে, না হলে তোমার মুক্তি কিছুতেই নেই, কিছুতেই মুক্তি হবে না। আর ঠাকুরের আরেকটা ঘটনা, আচ্ছা এই প্রসঙ্গে একটা বলি, যে ওই যে বললাম রানীর বাড়ির যে এস্টেটের টি গার্ডেনের যে ঘটনা, যে মালিক ক্ষিতিমোহন সেন, প্রথম গল্পটার কথা। হ্যাঁ, প্রথম যে গল্পটা আমরা বললাম, আলোচনা করলাম ঘটনাটা নিয়ে। তো ওই ক্ষিতিবাবু পরে ঠাকুরের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। মালিক, হ্যাঁ, ওই যে ক্ষিতিমোহন সেন যিনি মালিক ছিলেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং পরে খুব ঠাকুরের খুব বিশিষ্ট একজন ভক্তই হয়েছিলেন উনি। আচ্ছা। খুব বিশিষ্ট ভক্ত ছিলেন, খুব ঠাকুরের প্রিয় জনদের মধ্যে। ঠাকুরের সবাই ঠাকুরের কাছে সমান প্রিয়ই ছিলেন। হ্যাঁ, তো উনি পরে ঠাকুরের থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। আরেকটা ওই ছন্নাবতারেরই ওই বইটারই আরেকটা গল্প, সদানন্দবাবু তখন কলকাতায় হাইকোর্টে উনি কাজ করছেন, কর্মরত। তো ওনার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, সহকারী ছিল, অল্প বয়সী একটি ছেলে। তার পরিবার আছে। ওই ছেলেটির বাড়ি হচ্ছে, সহকারীর বাড়ি হচ্ছে বেহালায়। তো সদানন্দবাবু একদিন হাইকোর্টে তার ঘরে চেয়ার টেবিলে বসে আছেন, আর ওই ছেলেটি কোনো একটা কাজে ছেলেটিকে কোথাও পাঠিয়েছেন, নিয়ে এসে যাবেন। অনেকক্ষণ হয়ে গেছে, আসে না। দুপুর হয়ে গেল, তখনও আসছে না। এর মধ্যে হঠাৎ যেন সদানন্দবাবুর মনে হলো যে ঠাকুরের গলা শুনলাম, ঠাকুর যেন আমাকে কিছু বলল, কিন্তু কি বলল সেটা উনি বুঝতে পারছেন না, শুনতে পারলেন না ভালো করে, বা বুঝতে পারেননি। তো উঠে চেয়ার থেকে উঠে চারিদিকে দেখছেন যে না, ঠাকুর তো এখানে নেই। তাহলে আমি কি ভুল শুনলাম? আর ওই সহকারী ছেলেটিও আসেনি। আবার চিন্তা করতে করতে আবার তাকে বলছেন, এবার স্পষ্ট শুনছেন, যে শিগগিরই অখনই যান গিয়া আপনার ওই বন্ধুর বাড়ি। এই কথা শোনার সাথে সাথে উনি তো না,
একদম ঠাকুরের স্পষ্ট কথা। আমাকে বন্ধুর বাড়ি মানে সহকারীর বাড়ি যেতে বলছে এই বেহালায়। উনি তাড়াতাড়ি ব্যাগপত্র গুটিয়ে কোর্ট থেকে বেরিয়ে একটা গাড়ি ধরে বেহালায় রওনা হয়েছেন। অনেক দূরে বাড়ি, যাই হোক সেখানে তার বাড়িতে পৌঁছেছেন। বাড়ি চারিদিকে প্রাচীর দেওয়া, দরজাটা খোলাই। ঢুকেছেন, সুন্দর ছোট্ট ঘর বাড়ি, সে ঘরেরও দরজা খোলা, কোনো লোকজন দেখা যাচ্ছে না। আর ওই দরজার সঙ্গেই বাড়ির ভিতরেই একটা পুকুর, আর এই ঘরের দরজার সঙ্গেই ওই বারান্দার সঙ্গেই সিঁড়ি, পুকুরে নামার বাঁধানো সিঁড়ি। কাউকে কোথাও দেখতে পাচ্ছেন না। করতে করতে হঠাৎ ওই পুকুরের দিকে নজর গেছে। পুকুরের দিকে নজর গেছে, তখন তাকিয়ে দেখছে একদম শেষ ধাপে, জলের যে শেষ ধাপ সিঁড়ির, সেইখানে ওই বাড়ির ছোট্ট একটি ছেলে, বছর কয়েকের ছোট্ট ছেলে, সে ওইখানে নেমে গেছে। নেমে আর একটা লাঠি নিয়ে ওই জলের মধ্যে এরকম করে মারছে, বাড়ি দিচ্ছে। উনি ভাবছেন যে যদি আমি কোনো আওয়াজ করি তাহলে ও নার্ভাস হয়ে জলে পড়ে যাবে, জলে পড়ে গেলে একদম জলে তলায়। তো উনি খুব সন্তর্পণে আস্তে 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 সিঁড়ি দিয়ে কোনো যেন আওয়াজ না হয়, খুব আস্তে আস্তে গিয়ে বাচ্চাটাকে তুলে নিয়েছে, তুলে কোলে নিয়েছে। কোলে নিয়ে এবার ভাবছে যে বাড়ির মা কি মহিলা কি, যেই বাড়ির ঘরের সঙ্গে এরকম পুকুর, আর সে মার হুঁশ, আর তার বাচ্চা এতটুকু ছোট বাচ্চা, তার হুঁশ থাকবে না? বাচ্চা কোথায় গেল, দরজা খোলা। তো এরম চারিদিকে তাকাচ্ছেন, পাশের ওই প্রাচীরের ফাঁক দিয়ে ওপর দিয়ে পাশের বাড়ির একজন বয়স্ক মহিলা তাকে দেখতে পেয়েছেন। তো তাকে জিজ্ঞেস করেছেন যে এরকম ব্যাপার, এই ব্যাপার কি, কোথায় এরা? তখন বলছে দেখো তো বাবা, এদিক ওদিকে একটু খোঁজো, বাথরুমে থাকতে পারে, ফিটের ব্যায়ামও আছে, মহিলার মৃগীর ব্যায়ামও আছে, ফিটের ব্যায়ামও আছে। তখন খুঁজতে খুঁজতে সত্যি বাথরুমে গিয়ে দেখছেন, বোধহয় বাথরুমে গিয়েছিলেন, ওইখানে ফিটে আক্রান্ত হয়েছেন, হয়ে ওইখানে উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। তো যাই হোক, তারপরে তাকে তো জল টল দিয়ে এ করে বাইরে নিয়ে এসছেন। তো দেখো, এরপরে তো বন্ধু এসছেন, ঠিক আছে। তো দেখো ঠাকুর সদানন্দবাবুর সহকারী, ঠাকুরের আশ্রিত নয়, সদানন্দবাবু ঠাকুরের আশ্রিত, কিন্তু উনি ঠাকুর সদানন্দবাবুর আশ্রিত। তার অত দুধের শিশু, তার বাড়ি কোথায়, তার মার ফিটের ব্যামো, মা ফিট হয়ে পড়ে আছে, আর বাচ্চা ওই পুকুরের নিচে নেমে গেছে। ঠাকুর এইখানে হাইকোর্টে সদানন্দবাবুকে ঠেলে পাঠাচ্ছেন যে এখনই শীঘ্র যান গিয়া আপনার বন্ধুর বাড়ি। উনি ব্যাপারটা উপলব্ধি করেছেন। না না, তুমি বলো, ঠাকুর যে বলছেন না যে পুণ্ডরীকে, এই পুণ্ডরিক কাক্ষ চোখ, এই পুণ্ডরিক চোখে কিচ্ছু এড়ায় না। উনি তো বলেছেন আমি তুমি কি করছি উনি সব দেখছেন, আমরা সবাইকে কি করছি কি বলছি সব আচার আচরণ সব ওনার কাছে স্পষ্ট সব দেখা যাচ্ছে। তো উনি কোথায়, আর ওনার বন্ধু, তার সন্তান ওইখানে বিপদে, তাকে কিভাবে রক্ষা করছেন? উনি ওনাকে বলছেন, নির্দেশ দিচ্ছেন যে এখনই যান গিয়া আপনার বন্ধুর বাড়ি। তো সেইখানে গিয়ে উনি না গেলে তো ওই বাচ্চাটা পড়েও যেতে পারতো, মা তো কোথায় অজ্ঞান হয়ে পড়ে আছে, সে তো জলের তলায় চলে যেত। এই হচ্ছে ঠাকুরের লীলা। এই ঠাকুরের লীলার কোনো শেষ নাই, এই লীলার কোনো শেষ নাই। আমি পড়ি এই সমস্ত বই, আর পড়ি ভাবি যে সত্যি আমরা কেউ কিচ্ছু জানি না ঠাকুর সম্বন্ধে, কিচ্ছু জানি না। উনি যে এত কথা বলেছেন, এই কথার অত বড় বড় তার ভক্ত পণ্ডিত,
তারাই বলেছেন যে আমরা ঠাকুরের সঙ্গে এত সঙ্গ করেছি, ঠাকুরের সঙ্গে এত কথা বলেছি, অর্ধেক কথার মানে বুঝতে পারিনি। কত বড় বড় সব পণ্ডিত, সব বড় বড় অধ্যাপক, কলকাতা ইউনিভার্সিটির সব বড় বড় নাম করা অধ্যাপক, ওই সময় পণ্ডিত প্রবর সমস্ত মানুষ বলছেন আমরা তার অর্ধেক কথা বুঝতে পারিনি, অথচ কত সহজ সরল ভাষায় উনি বাঙাল ভাষায় তো কথা বলতেন, বাঙাল ভাষায় তো কথা বলতেন। কত কি মানুষ! আমার একটাই উদ্দেশ্য, যে আমি আগেও বলেছি যে বহু মানুষের সঙ্গে কথা বলি, বহু মানুষের সঙ্গে আলোচনা হয়, অনেকেই বলেন ঠাকুরের আশ্রিত, কিন্তু ঠাকুরের সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই, কোনো ধারণা নেই। ওই হ্যাঁ নাম ঠাকুরের ভক্তরা, আমরা অমুক জায়গা থেকে দীক্ষা নিয়েছি, তমুক জায়গা থেকে দীক্ষা নিয়েছি, ওই একটা পট আছে। অর্ধেকের ওপর লোক জানেই না যে ভোগ নিবেদন করতে হয়, যাকেই দাও, আমি রাম ঠাকুর বলে বলছি না, তুমি যাকেই দাও, তা তোমাকেই যে ভাত খেতে দেওয়া হচ্ছে আরেকজনের বাড়িতে, তোমাকে তো বলতে হবে যে তুমি আরম্ভ করো। আমরা এইটাই তো জানি না, আমাদের এই শিক্ষাই তো নেই যে ভোগ নিবেদন করতে হবে, তাকে বলতে হবে যে তুমি নাও, আমি তোমাকে নিবেদন করলাম, তুমি গ্রহণ করো, তুমি খাও। এটাই তো আমরা বলি না, এটাই তো আমরা বলি না। আচ্ছা, অনেক কথা বললাম, অনেক কথা বললাম, হ্যাঁ মানুষের ভালো লাগলেই হলো। আমি কিছু জানি না, আপনার কথা আমি কিছু জানি না, ওই ঠাকুরের সামনে বসে বলছি, ঠাকুর যা বলাচ্ছেন, আমার নিজের কোনো বক্তব্য নেই, আমার নিজের কোনো ভাষা নেই, কোনো কথা নেই, সব ওনার কথা, ওনার কথা। ওনার কথা যদি একটু মানুষ জানে, একটু শোনে, একটু ধৈর্য ধরে শোনে, তাহলে ওইটাই আমার লাভ, যে ঠাকুর সম্বন্ধে। হ্যাঁ, জয় রাম, জয় রাম, জয় রাম।